আসসালামু আলাইকুম। এখন আমি কথা বলবো ডেটা সামারাইজেশন নিয়ে। তো ডেটার সামারি দেখার আসলে দুটি ওয়ে আছে, একটি হচ্ছে গ্রাফিক্যাল ওয়ে আর একটি হচ্ছে নিউমেরিক্যাল ওয়ে। এই ভিডিওর কথার বিষয় হচ্ছে গ্রাফিক্যাল ওয়ে। আমরা সচরাচর বিভিন্ন গ্রাফ দেখে থাকি, লাইন চার্ট, বার চার্ট, তারপর লাইয়া, হিস্টোগ্রাম, স্ক্যাটার প্লট। এই বিষয়গুলো আসলে কখন কোনটা ইউজ করা উচিত সেগুলো নিয়ে আজকে আসলে আলোচনা করব। তো প্রথমে আমাদের সামনে আছে হিস্টোগ্রাম। হিস্টোগ্রাম মেইনলি ব্যবহার করা হয় ডেটার ডিস্ট্রিবিউশন দেখার জন্য, যে সেখানে কোন দিকের ভ্যালুগুলো বেশি আসে, মিনিমাম কত ভ্যালু দেখা যায়, ম্যাক্সিমাম কত দেখা যায়, এই ধরনের বৈশিষ্ট্যগুলো ডেটার কীরকম আছে না আছে সেগুলো আমরা আসলে হিস্টোগ্রামের মাধ্যমে দেখতে পারি। যেমন এখানে দেখা যাচ্ছে যে 0 থেকে শুরু করে মোটামুটি $2,000 $2,00,000 মতো ইনকাম ডিস্ট্রিবিউশন আসলে দেখা যায়, এবং মেলদের ফ্রিকোয়েন্সি কেমন এবং ফিমেলদের উইমেনদের ফ্রিকোয়েন্সি কেমন সেটার একটা তুলনামূলক চিত্র এখানে দেখা যাচ্ছে। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানুষজনের ইনকাম $20,000 আশেপাশে, কারণ এখানে ফ্রিকোয়েন্সিটা বেশি। সো 20 থেকে 40-এর মধ্যে মনে হচ্ছে ম্যাক্সিমাম মানুষের ইনকাম। আর এই পাশে খুবই অল্প কিছু মানুষ আছে যাদের ইনকাম হচ্ছে 1,00,000-এর উপরে। মানে এইভাবে হচ্ছে আমরা এই গ্রাফটাকে এক্সপ্লেন করতে পারি। তো মূলত একটা হিস্টোগ্রাম আমাদের যদি বোঝার প্রয়োজন হয়, আমাদের কি কি জানা দরকার? আমাদের প্রথমে জানা দরকার হচ্ছে বিনস জিনিসটা কি, বিন উইথ কি। তো বিনস মানে হচ্ছে ক্লাসেস। তো যেমন আমি যদি আবার ব্যাক করি আগের আগের ফিগারটায়, সেখানে দেখবেন আসলে এই যে গ্রাফের যে পয়েন্টগুলো, এগুলো কিন্তু বেশ ছোট ছোট বার অ্যাকচুয়ালি। সো এই যে এখানে একটা বার, তার মানে হয়তো 0 থেকে সার্টেন একটা পয়েন্ট পর্যন্ত একটা রেঞ্জ ধরা হয়েছে, দেন সেই পয়েন্ট থেকে এখানে আরেকটা পয়েন্ট পর্যন্ত একটা রেঞ্জ ধরা হয়েছে। সো এই যে একটা ছোট ছোট রেঞ্জ ধরা হয়েছে, এই রেঞ্জগুলোকে আমি বলতেছি ক্লাস। সো হিস্টোগ্রামে এই রেঞ্জগুলোকে বলা হয় ক্লাস বা বিনস। তারপর হচ্ছে এই যে রেঞ্জটা বা ক্লাসটা, এই ক্লাসটা কত বড়, মানে এটার উইথ কেমন, সেটা হচ্ছে বিন উইথ। তারপর হচ্ছে ওয়াই অ্যাক্সিসে কি থাকবে। তো যেমন আগের ফিগারটায় এইখানে কিন্তু ওয়াই অ্যাক্সিসে আসলে কাউন্ট বোঝানো হয়েছে। সো আসলে এখানে ফিগারটা আরও ক্লিয়ার হইতো যদি এখানে লেখা থাকতো যে এটা কাউন্ট নাকি রিলেটিভ ফ্রিকোয়েন্সি নাকি অন্য কিছু। সো ওই জিনিসটা এখানে অবশ্যই লেখা থাকা দরকার ছিল, এই ওয়াই এক্স অ্যাক্সিসেও লেখা থাকা দরকার ছিল যে এটা আসলে কি। সো এটা একটা প্রবলেমেটিক গ্রাফ। আরও সুন্দর গ্রাফের জন্য আরও ক্লিয়ার অনেক কিছু প্রয়োজন। সো এটা দেখেও একটা আইডিয়া পাওয়া যায় যে আসলে আমাদের হিস্টোগ্রামের সমস্যা কি। তো যাই হোক, একটু সামনে আগাই। সো আমাদের ওয়াই অ্যাক্সিসে কি শো করবে সেটা প্রথমে ডিফাইন করতে হবে। সেখানে আইদার ফ্রিকোয়েন্সি হইতে পারে অথবা প্রপোর্শন হইতে পারে। সো প্রপোর্শনকেই আমরা রিলেটিভ ফ্রিকোয়েন্সি বলে থাকি। আর এখান থেকে আমরা একটা জিনিস ক্লিয়ারলি জানতে পারি, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশনের শেপটা কি। সো শেপ বলতে বোঝাচ্ছে যে এখানে যেমনটা দেখা যাচ্ছে, শেপ বলতে বোঝাচ্ছে যে এইটার কি এই ডান দিকে এই লেজের মতো জিনিসটা বেশি নাকি বাম দিকে লেজের মতো জিনিসটা বেশি, এইটা কি বেশ বেশি ছড়ানো নাকি খুবই পিকড বা একটা স্পেসিফিক পয়েন্টে ডেটা অনেক বেশি। সো এই জিনিসটাকে আমরা বলছি ডেটার শেপ বা হিস্টোগ্রামের শেপ। ওই শেপের জিনিসটা আমরা সেখান থেকে বুঝতে পারবো, এবং আমরা আউটলায়ার সম্পর্কেও একটা ছোটোখাটো আইডিয়া পাবো। তাহলে সামনে আগাই। সো প্রথমে আমাদের বিনসের একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি, যে বিনস বা নাম্বার অফ ক্লাসেস এটা আসলে কিভাবে আমাদের হিস্টোগ্রামটাকে চেঞ্জ করে দেয়। যেমন আমরা যদি 6টা বিন ডিফাইন করে একটা হিস্টোগ্রাম তৈরি করি, সো এই বিন মানে হচ্ছে 6টা ক্লাস, তার মানে এখানে টোটাল 6টা ক্লাসে আমাদের টোটাল ডেটাকে ক্লাসিফাই করা হয়েছে। সো এখানে যদি 0 বছর বয়স থেকে 120 বছর বয়স পর্যন্ত আমাদের পার্টিসিপেন্ট এইচ থাকে, তাহলে তাদেরকে আমি যদি 6টা ক্লাসে ভাগ করি, 1 2 3 4 5 6 এভাবে, তাহলে আমরা হিস্টোগ্রামটা এরকম দেখতে পাচ্ছি। আমরা যদি ক্লাসের সংখ্যা বাড়াই, সেক্ষেত্রে আমাদের হিস্টোগ্রামটা এরকম হইলো। তো সেখানে দেখা যাচ্ছে যে ক্লিয়ারলি হয়তো 2 ধরনের প্যাটার্ন আছে, বা 2টা ক্লাস্টারের মতো চিন্তা করা যাচ্ছে, যে এখানে 50 থেকে 60 এবং 0 থেকে 10 এই পর্যন্ত মানুষের একটা গ্রুপ সংখ্যাটা বেশি। আবার দেখা যাচ্ছে যে এইখান থেকে এই পর্যন্ত মানে 120 থেকে 60 থেকে 70 এখানে অন্য ধরনের একটা গ্রুপ আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে বেশিরভাগ মানুষের বয়সই হচ্ছে এই পার্টটাতে, অর্থাৎ 70 থেকে 100। তো 70 থেকে 100 রেঞ্জের মাঝে মানুষের সংখ্যাটা বেশি এই পার্টিসিপেন্টদের মধ্যে। আমরা যদি ক্লাসের সংখ্যা আরও বাড়াই, যেমন এখানে 24টা বিন নেওয়া হয়েছে, তাহলে আমরা ব্রেকডাউনটা আরও পিন পয়েন্ট করে বুঝতে পারতেছি। যেমন এখানে 0 থেকে 5 বছর বয়স নিয়ে একটা ক্লাস করা হয়েছে, তারপর
6 থেকে 10 নিয়ে আরেকটা ক্লাস করা হয়েছে, 10 থেকে 15 নিয়ে একটা ক্লাস করেছে, এইভাবে ছোট ছোট অনেকগুলো ক্লাস করা হয়েছে। তাতে কি হইলো, আমরা পিন পয়েন্ট করে বলতে পারতেছি যে ম্যাক্সিমাম মানুষ কোন এজের মধ্যে আছে, এবং এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এই জায়গাটায় যে 75 থেকে 80 যে রেঞ্জটা আছে, এই জায়গাটা ক্লাসটা, এই জায়গাটাতে মানুষের সংখ্যা বা পার্টিসিপেন্টের সংখ্যাটা বেশি, যেটা কিন্তু আবার অন্য গ্রাফগুলো থেকে বোঝা যেত না। সো হিস্টোগ্রামে নাম্বার অফ বিনস কত ডিফাইন করা হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, এবং এটা আসলে ডিপেন্ড করে ম্যাক্সিমাম কেসে প্রয়োজনের উপর, যা আমাদের আসলে আমাদের ডেটা রিলেটেড যে কোয়েশ্চেনটা আছে সেটার অ্যান্সার করতে গিয়ে আমার আসলে কতগুলো বিন থাকলে বুঝতে সুবিধা হয়। আরও কিছু জিনিস আছে যে আমরা ফর্মুলা দিয়েও এই নাম্বার অফ বিনস ডিফাইন করতে পারি। যেমন একটা হচ্ছে স্টারজেস ফর্মুলা, এটা বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বলেন বা বিভিন্ন সফটওয়্যারে বলেন, এখানে বাই ডিফল্ট নর্মালি এটা ইউজ করা হয়। স্টারজেস ফর্মুলা হচ্ছে এরকম যে আমাদের নাম্বার অফ ডেটা যদি n হয়, সো ধরেন আমাদের এই ফিগারটায় আমাদের টোটাল 120 জন মানুষ ছিল বা পার্টিসিপেন্ট ছিল, উপরে লেখা আছে। সো 120 জন পার্টিসিপেন্টের জন্য আমাদের কতগুলা ক্লাস বা কতগুলা বিন সুইটেবল হবে সেটা ডিফাইন করতে হইলে আমরা এই n এর জায়গায় 120 বসাবো, দেন ক্যালকুলেশন করলে পেয়ে যাবো যে আমাদের সুইটেবল নাম্বার অফ বিনস কত। তো এটা হচ্ছে স্টারজেস ফর্মুলা, আর এটা হচ্ছে ফ্রিডম্যান-ডিকন্স ফর্মুলা। সো এইখানে হচ্ছে আমাদের ইন্টার কোয়ার্টার রেঞ্জ বের করতে হয় ফার্স্ট ডেটার জন্য। সো এটার ক্যালকুলেশনটা আমরা নেক্সট ভিডিওতে দেখবো। বাট ওইটা বের করার পর আমাদের আরেকটা জিনিস লাগে, সেটা হচ্ছে n। সো ইন সেম জিনিস নাম্বার অফ পার্টিসিপেন্ট বা নাম্বার অফ অবজারভেশনস। সো এই দুইটা পেলে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করে এই ফর্মুলা বসাইলে সেখান থেকে আমরা নাম্বার অফ বিনস পেয়ে যাই। সো এই দুইটার মাঝে আসলে ম্যাক্সিমাম কেসে এই স্টারজেস ফর্মুলাটাই ব্যবহার করা হয় অটোমেটিকলি ডিফাইন করার জন্য যে আমাদের সুইটেবল নাম্বার অফ বিনস কত। বাট সাবজেক্টের বা ডেটার প্রয়োজন অনুযায়ীও আমরা ম্যানুয়ালি ডিফাইন করতে পারি যে আমাদের ক্লাস কতগুলো প্রয়োজন হবে। যেমন এখানটার মতো যে কখনো আমাদের 24টা দিয়ে দেখলাম, কখনো 12টা দিয়ে দেখলাম, কখনো 6টা দিয়ে দেখলাম, দেন আমাদের যেটা আমাদের ডেটাটা এক্সপ্লেন করতে সুবিধা হয় আমরা সেই পরিমাণ বিনস নিয়ে সামনে আগাবো। সো এইখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বিন উইথ বা ক্লাস উইথ। সো ক্লাস উইথ আর নাম্বার অফ ক্লাসেস দুইটা আসলে একটার সাথে একটা রিলেটেড। যে আমরা যদি সেম ডেটার জন্য ধরলাম এখানে গ্রোস মান্থলি স্যালারি, সো গ্রোস মান্থলি স্যালারির জন্য আমরা যদি নাম্বার অফ বিনস বাড়াই সেক্ষেত্রে আমাদের ক্লাস উইথ কমে যাবে। সো এখানে অনেকগুলা বিন নাম্বার অফ বিনস দেখা যাচ্ছে। সো সেক্ষেত্রে এখানে বিন উইথটা অনেক ছোট ছোট হবে। মানে সিমিলারলি আমি যদি নাম্বার অফ বিনস কমাই সেক্ষেত্রে আমাদের বিন উইথটা বাড়বে। সেখানে দেখা যাচ্ছে প্রায় 100 ডিস্টেন্স আর কি, প্রত্যেকটা ক্লাসের উইথ হচ্ছে 180 থেকে 800 থেকে 900 পর্যন্ত, আবার 900 থেকে 1000 পর্যন্ত এইভাবে। আর এখানে ক্লাস কতগুলো, 1 2 3 4 5 6 7, হয়তো এখানে অল্প কিছু ডেটা থাকতে পারে সেই জন্য এরকম 6টা দেখালো। তো তার মানে আসলে এখানে দুইটা একটার সাথে একটা রিলেটেড, বাট আমরা ক্যালকুলেট করি নাম্বার অফ বিনস, সেখান থেকে অটোমেটিক বিন উইথটা চলে আসে। কথা হচ্ছে যে আমাদের ওয়াই অ্যাক্সিসে কি থাকতে পারে। প্রথমত ওয়াই অ্যাক্সিসে দুটো জিনিস থাকতে পারে, একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি বা কাউন্ট, যেটা আমরা লেফট সাইডের প্লটে দেখতে পাচ্ছি, আর একটা হচ্ছে আমাদের প্রপোর্শন বা রিলেটিভ ফ্রিকোয়েন্সি থাকতে পারে, যেটা আমরা ডান পাশের প্লটে দেখতে পাচ্ছি। সো দুইটার ক্ষেত্রেই দেখেন এখানে আমাদের হিস্টোগ্রামের শেপ বা ডিস্ট্রিবিউশন পুরাপুরি সেম। পার্থক্যটা হচ্ছে যে এই ওয়াই অ্যাক্সিস কি শো করতেছে। তো এখান থেকে যদি আমি দেখি, ধরেন এই রেঞ্জটাতে 1 2 3 4 নম্বর যে ক্লাসটা আছে, এই 4 নম্বর ক্লাসে আমি বাম পাশের যে ফিগারটা আছে সেখান থেকে এক্স্যাক্টলি বলতে পারবো যে এখানে ফ্রিকোয়েন্সি কত। সো এই ক্লাসের মধ্যে টোটাল হয়তো 7 বা 8 এরকম থাকতে পারে। আর এখান থেকে আমরা এক্স্যাক্টলি বলতে পারবো যে কত পার্সেন্ট আমাদের টোটাল অবজারভেশনের কত পার্সেন্ট এই ক্লাসের মধ্যে আছে। সো এইটা হইতে পারে 7%, কারণ এটা যদি 5% হয়, যদি 10% হয়, তার মানে 5 থেকে 10-এর আশেপাশে কোনো একটা জায়গায় এই জায়গাটাই আছে। সো 7.5% আমরা আন্দাজে বলতে পারি। সো এই হচ্ছে মেইনলি দুইটার পার্থক্য। দুইটা ক্যালকুলেশন প্রায় সেম, আমরা আসলে কখনোই ম্যানুয়ালি এগুলো ক্যালকুলেট করবো না, বাট কনসেপচুয়ালি দুইটার ক্ষেত্রে আমাদের শেপ টেপ যা আছে সব কিছু সেম থাকবে, জাস্ট ওয়াই অ্যাক্সিসের এই ভ্যালুটা চেঞ্জ হবে। কখনো কখনো আমাদের প্রপোর্শন প্রয়োজন হতে পারে এক্সপ্লেনেশন দেওয়ার জন্য, কখনো আমাদের ফ্রিকোয়েন্সি প্রয়োজন হতে পারে এক্সপ্লেন করার জন্য। এরপর আসি হচ্ছে আমরা শেপ নিয়ে কথা বলতে।
তো শেপ দেখা যাচ্ছে যে এখানে আমরা 3 ধরনের শেপ পাচ্ছি বেসড অন টেইল কীরকম। সো এখানে দেখা যাচ্ছে যে আমাদের টেইলটা হচ্ছে লেফট সাইডে, সো এটা হচ্ছে লেফট স্কিউড। এটাকে আরেকভাবে নেগেটিভ স্কিউডও বলা হয়ে থাকে, কারণ এটা হচ্ছে নেগেটিভ সাইড। যদি আমি চিন্তা করি, এটা যদি শূন্য চিন্তা করি, তাহলে এই সাইডটা হচ্ছে নেগেটিভ সংখ্যা রেখার দিক দিয়ে। সো সেইভাবেও বলা যায় যে এটা হচ্ছে নেগেটিভ স্কিউড ডিস্ট্রিবিউশন। সো ম্যাক্সিমাম ডেটা দেখা যাচ্ছে যে এই জায়গায় রাইট সাইডে কোনো একটা জায়গাতে পড়তেছে, যে এখানে খুব বেশি ডেটা, আর আস্তে আস্তে ডেটাগুলো দিয়ে খুবই কম, অল্প কিছু ডেটা এই জায়গায় আছে বা লেফটে আছে। সো এটা হচ্ছে লেফট স্কিউড ডেটা। এটা হচ্ছে সিমেট্রিক ডিস্ট্রিবিউশন বা সিমেট্রিক ডেটা। কেন? কারণ এখানে আসলে মাঝখানের কোনো একটা জায়গাতে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম অবজারভেশন, আর বাম পাশে এবং ডান পাশে দুই দিকেই প্রায় সমানভাবে ছড়ানো বা স্প্রেড। সো এই জন্য এটাকে বলা হচ্ছে সিমেট্রিক ডিস্ট্রিবিউশন বা সিমেট্রিক শেপের ডেটা। আর রাইট সাইডে আমরা যেটা দেখতে পাচ্ছি, সেখানে দেখা যাচ্ছে যে আমাদের হিস্টোগ্রামের এই লেফট এরিয়াটাতে এখানে ম্যাক্সিমাম অবজারভেশন, আর এই ম্যাক্সিমাম অবজারভেশন যেদিকে আছে তার রাইট সাইডে খুবই অল্প কিছু অবজারভেশন এখানে স্ক্যাটার্ড অবস্থায় আছে। সো এই জন্য এটাকে বলা হচ্ছে রাইট স্কিউ ডিস্ট্রিবিউশন। আর এখন যদি আমরা দেখি যে মানে ভ্যারিয়েবিলিটি বা কী পরিমাণ স্প্রেড আছে সেটার উপর বেস করে, সেক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি ডিফারেন্ট পিকেডনেসের উপর বেস করে কীরকম হয়। সো যদি আমরা দেখি যে একটা সার্টেন পয়েন্টে খুব বেশি পরিমাণ ডেটা, আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখবো যে মোটামুটি ছড়ানো, খুব এমন না যে একটা জায়গায় খুব বেশি আছে বা আস্তে আস্তে এদিকে ছড়ানো আছে। আর কখনো দেখবেন যে ডেটা খুবই বেশি ছড়ানো, এমন একটা অবস্থা যে বুঝারই উপায় নাই যে সেন্ট্রাল ভ্যালু কোন জায়গায়, মনে হবে এখানেও থাকতে পারে এখানেও থাকতে পারে। সো এরকম ছড়ানো। সো এই তিনটা শেপের তিনটা নাম আছে। প্রথমটার নাম হচ্ছে লেপ্টোকার্টিক। এই লেপ্টোকার্টিকের ক্ষেত্রে হচ্ছে ডেটা একটা স্পেসিফিক পয়েন্টে বা তার খুবই আশেপাশে খুব বেশি কনসেন্ট্রেটেড অবস্থায় থাকে, যে কারণে এটা খুবই উপরের দিকে উঠানো। হ্যাঁ, আর এটা হচ্ছে মেসোকার্টিক। মেসোকার্টিকের ক্ষেত্রে হচ্ছে ডেটা মোটামুটি ছড়ানো, আর প্লাটিকার্টিকের ক্ষেত্রে ডেটা হচ্ছে অনেক বেশি ছড়ানো। সো এই তিনটা উপরের মানে একটার উপর আরেকটা রাখা হয়েছে যাতে বুঝতে সুবিধা হয় যে ডেটা কীভাবে আসলে এই জিনিসটা ভ্যারি করতে পারে লেপ্টোকার্টিক, মেসোকার্টিক এবং প্লাটিকার্টিকের ক্ষেত্রে। এই ফিগারটাতে যদি আপনারা দেখেন, এখানে দেখবেন যে এটা হচ্ছে আমাদের মেইন ডিস্ট্রিবিউশন, বাট এখান থেকে মোটামুটি দূরে অল্প কিছু দেখা যাচ্ছে 120 এবং তার চেয়ে বেশি। তার মানে হচ্ছে কি যে এখানে যদি আমাদের মেইন অবজারভেশনগুলো থাকে, সো এইটা হচ্ছে আমাদের মোস্ট ডেটা, তাহলে আমাদের আউটলায়ারটা হচ্ছে এই জায়গায়। কারণ এই জিনিসগুলো আমাদের ইউজুয়াল যে ডেটা বা যেই রেঞ্জে ইউজুয়ালি ডেটা দেখা যাচ্ছে তার চেয়ে অনেক দূরে। তো সেই কারণে এখানে আমরা ফিগার থেকে আইডেন্টিফাই করতে পারি যে এই ডেটাগুলো হয়তো আমাদের অবজারভেশনগুলোকে আমরা আউটলায়ার হিসেবে চিন্তা করতে পারি। তার মানে আমরা একটা থ্রেশহোল্ড ধরতে পারি যে 80 কিংবা 100-র বেশি হইলে তার আউটলায়ার, তো তাদেরকে সেইভাবে আমরা এখান থেকে আইডেন্টিফাই করতে পারি। সো এবার আমরা চলে আসছি বার চার্টে। সো বার চার্ট হচ্ছে সবচেয়ে বেসিক একটা চার্ট। এটা মেইনলি আমরা ইউজ করব হচ্ছে নমিনাল অর্ডিনাল ডেটার ক্ষেত্রে, কারণ এগুলোর ক্ষেত্রে আমরা এরকম ফ্রিকোয়েন্সি পেয়ে যাব খুব সহজেই। যেমন এখানে আমরা নমিনাল ডেটা দেখতে পাচ্ছি যে ফ্রুটস কোনোটার অ্যাপেলের ফ্রিকোয়েন্সি কত, ব্যানানার ফ্রিকোয়েন্সি কত, এভাবে অন্যান্য ফলগুলোর ফ্রিকোয়েন্সি কত। এখন এটা কিন্তু পাই চার্টের চেয়ে বেটার। এখন কেন পাই চার্টের চেয়ে বার চার্ট বেটার সেটার একটা এক্সাম্পল যদি আমি দিই, দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা গ্রেপস, এটা হচ্ছে ব্যানানা, এটা হচ্ছে অরেঞ্জ এবং এটা হচ্ছে অ্যাপেলস। সো এখান থেকে আমরা জাস্ট কি দেখতে পাচ্ছি যে পোর্শন অনুযায়ী কোনটা বেশি কোনটা কম। এখন এখানে যদি আমাদের আরও দু একটা ক্যাটাগরি অ্যাড হইতো, এবং যদি এমন হইতো যে ধরেন এই রেড, অ্যাপেল এবং অরেঞ্জ প্রায় কাছাকাছি, তাহলে বোঝার কোনো উপায় থাকতো না যে কোনটা বেশি কোনটা কম। কিন্তু আমরা যদি বার চার্টের দিকে তাকাই, সেক্ষেত্রে দেখেন একদম ক্লিয়ার যে এটা হচ্ছে হাইয়েস্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ বেসড অন কাউন্ট। সো কাউন্টের উপর বেস করে সর্বোচ্চ কোনটা এবং সর্বনিম্ন কোনটা, এটা কিন্তু এখানে বার চার্টের মাধ্যমে খুবই ইজিলি বোঝা যায়, যেটা এই পাই চার্টের মাধ্যমে এত ইজিলি বোঝা যায় না। কারণ এখানে হয়তো চারটা থাকার কারণে আইডেন্টিফাই করা সহজ হচ্ছে যে এইটা আসলে সর্বোচ্চ, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা। কিন্তু সমস্যা হয়ে যাবে যখন এর চেয়ে বেশি থাকবে।
কিন্তু বার চার্টের মাধ্যমে কিন্তু এটা আরও ইজিলি সুন্দর করে বোঝানো যায়। এখন এটা ক্লিয়ারলি বোঝানোর আরেকটা ওয়ে হচ্ছে যদি আমরা সরাসরি নাম্বারটা এখানে বসাই দিই যে কোনটাতে কতগুলো আছে, সেইখানে আমরা 40 বসাইলাম, 30 বসাইলাম বেসড অন তাদের অ্যাকচুয়াল কাউন্ট। সিমিলারলি পাই চার্টের মধ্যে আমরা এই জিনিসগুলো বোঝাই দিতে পারি। তাহলে এখানে আমরা ইজিলি বুঝতে পারতেছি যে এটা হচ্ছে 40টা, তার মানে এটা হাইয়েস্ট, দেন এটা, দেন এটা, দেন এটা। কিন্তু কোনটা কি সেটা রেফার করার জন্য আমাদেরকে আবার লেজেন্ডের দিকে তাকানো লাগতেছে। তো পাই চার্ট আরও সুন্দর করা যায় যদি এই লেজেন্ডগুলোকে পাশাপাশি রেখে দিই, যে ব্যানানারটা এখানে পাশে লেখা থাকলো এটা ব্যানানা, এই অরেঞ্জটা এখানে পাশে লেখা থাকলো অরেঞ্জ। সো এইভাবেও যদি আমরা ক্রিয়েট করি পাওয়া যায় পাই চার্ট, সেক্ষেত্রে সেটা এক্সপ্লেনেবল। কিন্তু সবসময় রিকমেন্ডেশন থাকবে আমার বার চার্ট ব্যবহার করতে, কারণ বার চার্টটা এক্সপ্লেন করা ইজি, বুঝতেও সুবিধা, কোনো ঝামেলা নেই। আর ইউজুয়ালি বার চার্ট তো চাইলে আমরা এইভাবে সর্ট, মানে কোনো কিছুর মাধ্যমে সর্ট না করে ইউজুয়ালি এভাবে রাখতে পারি। আর একটা ওয়ে হচ্ছে আমরা এটা অর্ডারে সাজাইতে পারি। তো সাজানোটাই ভালো, দেখতেও সুবিধা, দেখতে সুন্দর, এক্সপ্লেন করতেও ভালো হয়। বাট যদি কোনো কারণে প্রয়োজন হয় যে আমাদের ইনহেরেন্ট যে ধরলাম এখানে অ্যালফাবেটিক অর্ডারে সাজাইতে হবে, সেক্ষেত্রে অ্যাপেল ABC এভাবে এই অর্ডার অনুযায়ী আমরা বারগুলোকে সাজাইতে পারি। সো পুরোটাই ডিপেন্ড করে প্রয়োজনের উপরে যে কীভাবে আসলে আমাদের এটা অ্যারেঞ্জ করলে ভালো হয়। আর বার চার্টে ইউজুয়ালি ওয়াই অ্যাক্সিসে ফ্রিকোয়েন্সি দেখানো হয়, বাট কখনো কখনো এখানে রিলেটিভ ফ্রিকোয়েন্সি বা পার্সেন্টেজ আকারেও দেখানো যেতে পারে। তো এবার আসি আমরা স্ক্যাটার প্লটে। এতক্ষণ ধরে আমরা যে তিনটা গ্রাফ দেখলাম, প্রত্যেকটা একটা হচ্ছে হিস্টোগ্রাম, একটা ছিল পাই চার্ট, একটা ছিল বার চার্ট। এই তিনটাই কিন্তু আমরা একটা ভেরিয়েবল নিয়ে কাজ করছি বা একটা ডেটা নিয়ে কাজ করছি এবং সেই একটা ডেটাকে ভিজুয়ালাইজ করছি। এখন আমরা যেটা দেখতে যাব সেখানে হচ্ছে আমাদের দুইটা ভেরিয়েবল প্রয়োজন হবে বা দুইটা ডেটা প্রয়োজন হবে। সো এখানে একটা ভেরিয়েবল হচ্ছে আমাদের স্টাডি আওয়ার্স, একটা হচ্ছে এক্সাম মার্কস। সো আমাদের যদি এরকম কোনো কোয়েশ্চেন হয় যে স্টাডি আওয়ারের সাথে এক্সাম মার্কসের সম্পর্ক কি, অনেকটা এইভাবে জেনারেলাইজ করা যায় যে ভেরিয়েবল এক্স এর সাথে ভেরিয়েবল ওয়াই এর সম্পর্ক কি। সো এই ধরনের কোনো রিলেশনশিপ আইডেন্টিফাই করতে গেলে আমরা এই স্ক্যাটার প্লটটাকে ব্যবহার করতে পারি। সো স্ক্যাটার প্লটে আমরা দুই দিকে দুইটা ভেরিয়েবল রাখি, তারপর ধরলাম এই পার্সন 1 সে 1 ঘন্টা স্টাডি করছে, তার মার্ক হচ্ছে 45। সেক্ষেত্রে আমরা এই জিনিসটাকে আমাদের এই গ্রাফে বসাইতে পারি যে সে 1 ঘন্টা স্টাডি করলো, তার মার্কস আসছে 45। তারপর পার্সন 2 সে 2 ঘন্টা স্টাডি করছে, তার মার্ক আসছে 45। তাহলে 2 ঘন্টা স্টাডি করলো, 55, তাহলে 2 ঘন্টা স্টাডি করলো, তার মার্ক হতো এখানে 55 বা এখানে কোনো একটা জায়গায় থাকা উচিত। তো সিমিলারলি পার্সন 3 সে 3 ঘন্টা স্টাডি করলো, তার মার্কস আসছে 65। সো পার্সন 3 এখানে 65 এর আশেপাশে এখানে একটা পয়েন্ট থাকবে। সো এটা একটা ডামি ডেটা ছিল, সো এক্স্যাক্টলি এই পয়েন্টগুলো এখানে নাই, বাট এইখানে পেয়ারগুলো যা আসছে সেটা কিন্তু এরকমই যে সে 3 ঘন্টার কম এখানে কোনো একটা পয়েন্টে স্টাডি করলো এবং তার মার্ক আসলো 75। সো এটা হচ্ছে সেই পয়েন্টটা। সো এইভাবে হচ্ছে এই পয়েন্টগুলো আসছে। এখন আমরা যদি এই পয়েন্ট বরাবর একটা স্ট্রেট লাইন ড্র করি, তাহলে কিন্তু আমরা দেখতে পারতেছি যে স্ট্রেট লাইনটা আপওয়ার্ড, সো নিচের থেকে উপরের দিকে যাচ্ছে। তো এটার মাধ্যমে আমরা একটা বুঝতে পারি, একটা আইডিয়া পাই যে এটা একটা পজিটিভ রিলেশনশিপ, নিচের থেকে উপরে যাচ্ছে মানে পজিটিভ রিলেশনশিপ। সো এটা ছিল হচ্ছে একটা স্ক্যাটার প্লট। আমি যদি আরেকটা দেখাই যে কত ঘন্টা সে ঘুমাইলো, এই পার্সনগুলো কত ঘন্টা ঘুমালো এবং তাদের বডি ওয়েট কেমন মাস শেষে, যদি এরকম কিছু একটা চিন্তা করি স্টাডি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো একজন মানুষ হয়তো সে 6 ঘন্টার কম ঘুমাইলো এবং তার ওজন হচ্ছে 65-এর চেয়ে একটু বেশি। এইভাবে সবগুলো পার্সনের যদি এরকম পয়েন্টগুলো এখানে ডটগুলো যদি এখানে প্লট করি, তাহলে আমি যদি একটা লাইন এটার ভেতর দিয়ে ফিট করার চেষ্টা করি, তাহলে দেখবো যে লাইনটা উপর থেকে নিচের দিকে নামতেছে। তার মানে এটা হচ্ছে একটা নেগেটিভ রিলেশনশিপ। সো এর মাধ্যমে আমরা এই ফিগার মাধ্যমে আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে একটা রিলেশনশিপ আছে, রিলেশনশিপটা নেগেটিভ, এবং এটা পরবর্তীতে আমরা নাম্বারের মাধ্যমে ডিফাইন করতে পারি, যেটাকে আমরা সামনে হচ্ছে কোরিলেশন কোএফিশিয়েন্ট বলে থাকবো। সো সেটা আমরা সামনের ক্লাসগুলোতে সেটা দেখবো। স্ক্যাটার প্লটের মাধ্যমে আরেকটা জিনিস আমরা দেখতে পাই, সেটা হচ্ছে কার্ভিলিনিয়ার রিলেশনশিপ। মানে এটা লিনিয়ার না, আমরা যে আগের যে গ্রাফগুলো ছিল সেখানে থেকে একটা স্ট্রেট লাইন ফিট করলাম, এটা একটা স্ট্রেট লাইন, এটাও ছিল একটা স্ট্রেট লাইন। কিন্তু এখানে যে ডেটাটা আছে যে মান্থলি ইনকাম এবং সেভিং,
তো এইটা যদি আমরা প্র্যাকটিক্যালি ডেটা কালেক্ট করি মানুষদের থেকে যে তাদের ইনকাম কত এবং সেভিংস কত, দেন সেটাকে যদি আমরা এরকম পয়েন্টে মানে স্ক্যাটার প্লটের মধ্যে যদি আমরা পয়েন্টগুলো ড্র করি, তারপর যদি এটা লাইন ফিট করার চেষ্টা করি, আমরা দেখবো যে লাইনটা আসলে স্ট্রেট হচ্ছে না, এরকম একটা জায়গা দিকে তারপর আস্তে আস্তে এরকম ফ্ল্যাট হয়ে গেল। সো এই যে একটা নতুন ধরনের ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি ডেটার মধ্যে বা শেপ দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে কার্ভিলিনিয়ার রিলেশনশিপ। সো এখান থেকেও কিন্তু আমরা একটা আইডিয়া পাই যে আমাদের ডেটার রিলেশনশিপটা কেমন, পজিটিভ না নেগেটিভ না কার্ভিলিনিয়ার। এটা কিন্তু আসলে পজিটিভ বাট নট লিনিয়ার, এটা হচ্ছে নন লিনিয়ার একটা রিলেশনশিপ আমরা এখানে দেখতে পাচ্ছি। এটা ছিল স্ক্যাটার প্লটের বিস্তারিত। এখন আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে বক্স প্লট। সো আচ্ছা, স্ক্যাটার প্লটে আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিসে এবং ওয়াই অ্যাক্সিসে যে ভ্যালুগুলো থাকবে তাদেরকে সবাইকে নিউমেরিক্যাল হতে হবে, অর্থাৎ তাদেরকে অবশ্যই ইন্টারভাল স্কেল কিংবা রেশিও স্কেলে মেজার করা হতে হবে, আদারওয়াইজ এখানে আমি কোনো স্ক্যাটার প্লট করে মিনিংফুল কিছু পাবো না। ওকে, এবার হচ্ছে বক্স প্লট। সো বক্স প্লট হচ্ছে খুব একটা ইন্টারেস্টিং জিনিস। এখানে আমরা কয়েকটা জিনিস দেখতে পারি। একটা হচ্ছে মিডিয়ান, মাঝখানের যে বারটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মিডিয়ান। দেন আমরা কোয়ার্টার 1, কোয়ার্টার 3। সো কোয়ার্টার 1 থেকে কোয়ার্টার 3 এর যে ডিস্টেন্স সেটাকে বলা হচ্ছে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। তারপর আমরা দেখতে পাচ্ছি মিনিমাম। সো বক্স প্লটের মিনিমাম আর ডেটার মিনিমাম কিন্তু সেম না। সো বক্স প্লটের মিনিমামটা ক্যালকুলেট করা হয় Q1 মাইনাস 1.5 মাল্টিপ্লাইড বাই ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। সো এখানে যে ভ্যালুটা আসছে সেটা হচ্ছে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। এবং বক্স প্লটের ম্যাক্সিমাম মানে এই যে দাগটা ক্যালকুলেট করা হয় হচ্ছে Q3 প্লাস 1.5 মাল্টিপ্লাইড বাই ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ, এই ক্যালকুলেশনটার মাধ্যমে। আর ডেটার ম্যাক্সিমাম মিনিমাম কিন্তু অন্যটা। এখানে আমাদের ডেটা যদি এইখানে একটা পয়েন্টে থাকে, লেটস সে লাস্ট মানে মিনিমাম ডেটা হচ্ছে এই পয়েন্টটা, তাহলে এইটা হচ্ছে আমাদের ডেটার মিনিমাম, নট বক্স প্লটের মিনিমাম। সো দুইটা জিনিস কিন্তু ডিফারেন্ট। আর এখানে হচ্ছে সেই ডেটার ম্যাক্সিমাম, কারণ এই পয়েন্টটা সর্বোচ্চ একটা জায়গায় আছে 3 হয়তো এই ডেটাটা। সো এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ডেটা। এখন বক্স প্লট থেকে আমরা অ্যাকচুয়ালি আউটলায়ার আইডেন্টিফাই করতে পারি। সো এই যে একটা দাগ আমরা দেখতে পাচ্ছি চিকন, এটাকে বলা হয় হুইস্কার। এবং হুইস্কারের এন্ড পয়েন্টটা আমরা ক্যালকুলেট করতেছি Q1 মাইনাস এই ফর্মুলার মাধ্যমে, এই Q3 প্লাস এই ফর্মুলাটার মাধ্যমে। সো এই যে রেঞ্জটা আছে এই হুইস্কারের শেষ মাথা পর্যন্ত, এই শেষ মাথার বাইরের যে ডেটাগুলো আছে তাদেরকে আসলে বক্স প্লটের মেথড অনুযায়ী আমরা এদেরকে আউটলায়ার বলে থাকি। যেমন এখানে একটা ডেটা আছে, বক্স প্লট আছে। এই বক্স প্লটে দেখা যাচ্ছে যে 3টা সাবজেক্ট বা 3টা ডিপার্টমেন্টে এভারেজ টেস্ট স্কোরের ডিস্ট্রিবিউশন কেমন বক্স প্লটের মাধ্যমে আমরা দেখতেছি। সো দেখা যাচ্ছে যে ম্যাথমেটিক্সে মিডিয়ান স্কোরটা অনেক বেশি অন্যান্যগুলোর চেয়ে। যেমন এইটাতে বায়োলজিতে কত 70-এর একটু বেশি, এইখানে তার চেয়ে একটু বেশি হিস্ট্রির ক্ষেত্রে। আর সর্বোচ্চ মিডিয়ান স্কোর দেখা যাচ্ছে ম্যাথমেটিক্সে। সো এই 3টার মধ্যে দেখেন শুধুমাত্র বায়োলজিতে এই যে বক্স প্লটের যে মিনিমাম তার চেয়েও নিচে একটা ভ্যালু আছে। সিমিলারলি বক্স প্লটের যে ম্যাক্সিমাম সেটার বাইরে একটা পয়েন্ট আছে। সো বক্স প্লটের ফর্মুলা অনুযায়ী এই পয়েন্ট দুইটা হচ্ছে আউটলায়ার। আর এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে Q3 বা কোয়ার্টাইল 3, এটা হচ্ছে কোয়ার্টাইল 1। সিমিলারলি কোয়ার্টাইল 3 কোয়ার্টাইল 1, কোয়ার্টাইল 3 কোয়ার্টাইল 1। আর এই যে মিনিমাম এবং ম্যাক্সিমাম এদেরকে ক্যালকুলেট করা হয়েছে এই ফর্মুলার মাধ্যমে। ওকে, আশা করি এটা ক্লিয়ার। এখন কোয়ার্টার 1 কি, কোয়ার্টার 3 কি, এগুলো কীভাবে ক্যালকুলেট করে, ইন্টার কোয়ার্টার রেঞ্জ কীভাবে ক্যালকুলেট করে, এই জিনিসগুলো আমরা সামনের 2টা ক্লাসে ক্লিয়ার করব। আর অন্য একটা ফিগার হচ্ছে লাইন চার্ট। সো লাইন চার্টের মাধ্যমে আমরা মেইনলি নিউমেরিক্যাল টাইম সিরিজ ডেটার ভিজুয়ালাইজেশনটা করে থাকি। যেমন এখানে কি দেখা যাচ্ছে, ইভলিউশন অফ 20 রিচেস্ট কান্ট্রিজ জিডিপি ওভার দ্য পাস্ট 50 ইয়ার্স। সো লাস্ট 50 বছরে 20টা ধনী দেশের জিডিপি কীরকম গ্রো করছে সেই জিনিসটা আমরা এখান থেকে দেখতে পারতেছি। সো দেখা যাচ্ছে যে ইউএসএরটা অনেক বেশি, তারপর এখানে হচ্ছে চায়না, সে হঠাৎ করে কবে 2000 সালের দিকে বেশ বুম করলো অন্যান্য কান্ট্রির তুলনায়, আর বাকিদের ক্ষেত্রে ট্রেন্ডটা খুব একটা উন্নতির দিকে নাই। সো এখান থেকে কিন্তু একটা আইডিয়া পাওয়া যায় আমাদের পুরো টাইম সিরিজ ডেটা সম্পর্কে। এখন এটাকে যদি আমরা এই ফিগারে না করে একটা টেবিল দিয়ে রাখতাম,
সেটা কিন্তু এত ভালোভাবে বোঝার কোনো ওয়ে ছিল না। তারপর এখানে আরেকটা ফিগার আছে অ্যানুয়াল পার্সেন্টেজ চেঞ্জ। সো ডে টু ডে মানে ইয়ার টু ইয়ার কীভাবে চেঞ্জ হচ্ছে, 2010-এ কত পার্সেন্ট ছিল কোনো একটা মেজার, 11-তে কত, এবং আবার কীভাবে 13 সালের পর বেড়ে গেল, এই যে একটা টাইম লাইন বা টাইম সিরিজ, সেটা কিন্তু আমরা এখান থেকে ভালো মতো বুঝতে পারি, আইডেন্টিফাই করতে পারি। সো রিক্যাপ, আমরা আসলে কী কী শিখলাম? আমরা এখন পর্যন্ত হিস্টোগ্রাম, বার চার্ট, পাই চার্ট, বক্স প্লট, স্ক্যাটার প্লট এবং লাইন চার্ট কোনটা কখন ইউজ করা উচিত সেটা ভালোভাবে বুঝলাম। সো আমরা কখনোই আসলে একটার জায়গায় অন্যটা ব্যবহার করব না। আমাদের যেখানে হিস্টোগ্রাম প্রয়োজন সেখানে হিস্টোগ্রাম ব্যবহার করব, সেখানে বক্স প্লট ব্যবহার করব না। যেখানে আমাদের বার চার্ট প্রয়োজন সেখানে পাই চার্ট ব্যবহার করব না। সো এগুলোর অ্যাপ্রোপ্রিয়েট ইউজ করাটা খুবই ইম্পর্ট্যান্ট। ওকে, সো আজকে এ পর্যন্ত থাকলো, নেক্সট আবার দেখা হবে। থ্যাংক ইউ।